সাংবাদিকরা যখন তাকে জিজ্ঞেস করলো বিটিআরসিতে যে তাদের সাথে বসবেন কিনা, উনি খুব স্ট্রিক্টলি বলেছিলেন যে চোরদের সাথে কেন বসবো। কিন্তু এটা তো স্পষ্টই ছিল যে একজন বিশেষ সহকারীর নির্দেশনায় শুধু সাংবাদিক না, কোনো নাগরিককেই মধ্যরাতে অবৈধভাবে অন্যায়ভাবে তুলে নিয়ে যাওয়া কোনোভাবে উচিত না। আর সাংবাদিক বলে যে আমাকে বেশি গুরুত্ব দেওয়া লাগবে সেটা আমি একদমই মনে করি না। আমি মনে করি যে যদি আমি কোনো আইন ভঙ্গ করি, আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, তাইলে সেই অভিযোগের ভিত্তিতে তারা আসতে পারে। আর ডিবি বা আরও যে সমস্ত এজেন্সি আছে তারা যদি আসতে চায়, তাহলে নিয়ম হচ্ছে যে স্থানীয় থানাকে ইনফর্ম করবে, থানার পুলিশ তাদের সাথে থাকবে, দেন ওনারা আসবে এবং আমাকে নিয়ে যেতে পারে। তো সেখানে কোনো কিছুই ছিল না, উল্টো যা হলো যে আমাকে একটা মিথ্যা বলি যে ডিবির প্রধান আমাকে ডেকে পাঠিয়েছেন এবং তারা আমাকে রাতেই এসে দিয়ে যাবে, সেই মিথ্যাটা বলে আমাকে নিয়ে যাওয়া হয়েছে। তো আমি মনে করি এটা এক ধরনের অন্যায় হয়েছে। আমি যখন ডিবি প্রধানকে জিজ্ঞেস করলাম যে আমাকে নিয়ে আসা হলো কেন, যেহেতু আমার নামে কোনো অভিযোগ নাই, তো উনি শুধু বললেন যে এইটা উপরের অর্ডার ছিল, উনি শুধু অর্ডারটা মানছেন। এখন উপরের অর্ডার বলতে আমরা আসলে কি বুঝি? ডিবি প্রধান তো এমনি নিজেই তার পজিশন অনেক স্ট্রং, উনি অনেক বড় দায়িত্ব পালন করেন, সেখানে তার উপরে কেউ আমার বুঝতে আর বাকি ছিল না যে এটা আসলে কে করছে বা কেন করছে। যে মধ্যরাতে নিশ্চয়ই বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েছি, কারণ আমাকে যখন নিয়ে যাওয়া হয়, নিয়ে যাওয়ার পরে আমাকে রাখা হয়েছিল আসামিদের সাথে, গারদের মধ্যে রাখা হয়েছে এবং আমার নাম রেজিস্ট্রেশনও করা হয়েছে আসামির খাতায়। সো আমি যেখানে কোনোভাবে আসামি না বা আমার বিরুদ্ধে কোনো অভিযোগই নাই, তাহলে আমার সাথে এই ধরনের আচরণ করা তো নিশ্চয়ই বিব্রতকর। এই যে আমি মনে করি সরকারের উচিত ছিল যে বাংলাদেশে যারা 25,000 প্রতিষ্ঠান মোবাইল ফোনের বিজনেস করে সারা বাংলাদেশে, এবং বিটিআরসি নিজেও স্বীকার করে যে তাদের 60 to 70% মার্কেট শেয়ার এই সমস্ত দোকান ব্যবসায়ীদের। তাহলে কোনো নীতিমালা তৈরি করতে হলে সরকারের নিয়ম কি? প্রথম নিয়মটা হবে যারা বড় মার্কেটটা দখলে রাখছে, যাদের মার্কেট শেয়ার বড়, তাদের সাথে আলাপ করা যে এই প্রকল্পটা করতে চাই, তাদের মতামত কি। কিন্তু আমরা দেখলাম যে উল্টাটা হলো, যে কিছু সংখ্যক লোক 9টা প্রতিষ্ঠানের সাথে তারা চুক্তিবদ্ধ হয়ে এই প্রকল্পটা চালু করলো, যাতে করে 25,000 ব্যবসা প্রতিষ্ঠান মারা যায়। সো আমি মনে করি যে এইটা কোনোভাবেই উচিত হয়নি, বা এই ধরনের নেককারজনক ঘটনা আগে হয়তো হয়নি, যেখানে মনোপলি ব্যবসা করার জন্য 9টা প্রতিষ্ঠানকে এককভাবে সুযোগ দেওয়া হয়েছে। আরেকটা জিনিস জানিয়ে রাখি যে এই 9টা প্রতিষ্ঠান ছাড়াও যাতে অন্যরা ব্যবসা করতে পারে, এই জন্য তারা বারবার বিটিআরসির কাছে গিয়ে কথা বলতে চেষ্টা করেছে, কিন্তু বিটিআরসি তাদেরকে কোনোভাবে সুযোগ দেয়নি। এমনকি যিনি এই বিশেষ সহকারী, তার সাথেও তারা কথা বলার চেষ্টা করছে। সাংবাদিকরা যখন তাকে জিজ্ঞেস করলো বিটিআরসিতে যে তাদের সাথে বসবেন কিনা, উনি খুব স্ট্রিক্টলি বলেছিলেন যে চোরদের সাথে কেন বসবো। এই ধরনের আচরণ করা এত বড় একজন মানুষের কাছ থেকেও আসলে প্রত্যাশিত না। সো আমি মনে করি এখনো সুযোগ আছে 16ই ডিসেম্বর এই প্রকল্পটা চালু করার আগে সবাই যাতে এটাতে অংশগ্রহণ করতে পারে এবং সবাই যাতে লাভবান হয়, সেটা বিবেচনা করেই এটা জন্য চালু করা হয়। 9টা প্রতিষ্ঠান, আমি আগে অনেকবার বলেছি, 9টা প্রতিষ্ঠান মূলত এই NEIR যে প্রকল্প, সেটা করার জন্য তারা বিনিয়োগ করছে। 11,40,00,000 টাকা ইনভেস্টমেন্ট করে এই প্রকল্পটা করা হয়েছে। তাদের নামগুলো বিটিআরসির ওয়েবসাইটেও পেয়ে যাবেন। সো এই 9 জন ছাড়া তো বাংলাদেশের ব্যবসায়ী নেই, বিষয়টা তো এমন না। তাহলে কেন শুধু 9টা প্রতিষ্ঠানকেই দেওয়া লাগবে? আমি মনে করি যে এই জায়গা থেকে বের হয়ে এসে যারা সত্যিকারের ব্যবসায়ী, তাদের সবাইকেই এই জায়গাটা সুযোগ দেওয়া উচিত। আমি আসলে ওনার নাম তো, কারণ আমি ইনফ্যাক্ট আমি বলতে চাই না, তবে আমি জানি যে তার একজন বাল্যকালের বন্ধু আছেন যিনি এই 9টা ব্যবসা প্রতিষ্ঠানের একজন, এবং উনি মূলত এই পুরো ব্যবস্থাপনা সেটা উনি পরিচালনা করেন। কিন্তু এটা তো স্পষ্টই ছিল যে একজন বিশেষ সহকারীর নির্দেশনায় এই প্রেস কনফারেন্স যাতে করতে না পারি, আমাদের যাতে কণ্ঠরোধ করা হয়, সেই জন্য মূলত উনি চেষ্টা করেছিলেন।